হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার ক্লাস 8-এর ম্যাথের একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, শতকরা বা পার্সেন্টেজ, যেটা আমি আগের ক্লাসেই শুরু করেছিলাম। আজকে এটা শতকরা বা পার্সেন্টেজের পার্ট 2-এর ক্লাস। আজ আমি 8 থেকে 13 পর্যন্ত যে কটি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি কমপ্লিট করব। তাহলে চলো দেখি প্রথম অঙ্ক কি রয়েছে। দেখো, এই 8-এর দাগের অঙ্কটা প্রথমে রয়েছে। বলছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা তোমরা প্রত্যেকে। এই যে এখানে আমি কোশ্চেনটা লিখেও রেখেছি, তোমরা দেখতে পাবে। দেখো, বলছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা বের করতে বলেছে। বেশ, তাহলে টোটাল মানে বায়ুতে টোটাল কতটুকু রয়েছে গ্যাস, মানে বায়ু রয়েছে কতটুকু, 25 লিটার, তাই তো। তাহলে এবার আমরা লিখতে পারি যে প্রথমেই রয়েছে নাইট্রোজেন গ্যাস, তাই তো। নাইট্রোজেন গ্যাস কত শতাংশ রয়েছে, 75.6% রয়েছে। তাহলে লিখি যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন গ্যাস আছে তাহলে কত হবে, 25 ইন্টু নাইট্রোজেন আছে 75.6%, মানে 75.6, আর পার্সেন্টেজের জন্য 100। ঠিক আছে, তাহলে 25 ইন্টু, এখানে পয়েন্ট উঠে গেল, তাহলে হয়ে যাবে নিচে 10 চলে আসছে, ইন্টু 100। তাহলে 25 দিয়ে 100কে কাটি, 4 25 100, তাই তো। এবার এই 4কে দিয়ে এটা কাটা যাবে কি দেখি। দেখো, 4 একে 4, ঠিক আছে, আর 3 5 মানে 35, 4 8টা 32 হয়, 32, এখানে 3 পড়ে থাকলো, 32 আর 3 35, তাহলে 3 আর 6, তাহলে 36, তাহলে 4 নং 36 কেটে গেল। আর নিচে 10 রয়েছে, তার মানে এক ঘর আগে পয়েন্ট, মানে 18.9। ঠিক আছে, তাহলে এতটুকু থাকছে, এত লিটার হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকছে। বেশ, এরপরে দেখো নেক্সট রয়েছে অক্সিজেন গ্যাস। 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে কতটা, 25 লিটারের মধ্যে অক্সিজেনে রয়েছে 23.04%। তাহলে দেখো 23.04%-এর জন্য 100, পয়েন্ট উঠে গেলে 2 ঘর আগে রয়েছে পয়েন্ট, তাই আর একটা 100 হয়ে যাবে। এইখানে 4 দিয়ে কেটে গেল, এখানে 4 দিয়ে আবার কাটে কি দেখি। আচ্ছা, 4 5 20, আর 3 রয়েছে 0,
4 7 28 আর 2 আর 4 মানে 24, 4 6 24 মানে 576, আর নিচে রয়েছে 100, তাই 2 ঘর আগে পয়েন্ট, মানে 5.76 লিটার। ঠিক আছে, নেক্সট বলছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত। তাহলে অতএব 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে 25-এর মধ্যে কত, এটা এত পার্সেন্টেজ, এই যে দেখো 1.36% রয়েছে কার্বন ডাই অক্সাইড। তাহলে 1.36%-এর জন্য 100 পয়েন্ট তুলে দিলে এখানে আর একটা 100 হবে নিচে, এখানে আমি লিখে দিচ্ছি এটা 100, ঠিক আছে নিচে। তাহলে 4 25 100, এবার 4 দিয়ে যদি কাটি, এটা দেখো 3 4 12 আর 4 4 16, তার মানে 34/100। তাহলে 2 ঘর আগে পয়েন্ট যাবে, মানে 0.34 লিটার। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গ্যাস থাকছে 18.9 লিটার, অক্সিজেন গ্যাস থাকছে 5.76 লিটার, আর যে কার্বন ডাই অক্সাইড সেটা থাকছে 0.34 লিটার। ঠিক আছে, বেশ। এরপর নেক্সট কি রয়েছে দেখি। নেক্সট রয়েছে 9 নাম্বারের 9-এর দাগের একটা অঙ্ক। কি বলছে দেখো, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে, মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসেব করে লিখি। বেশ, দেখো এখানে আমি কোশ্চেনটা লিখেও রেখেছি 9-এর দাগের। তাহলে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের লেখা দামের ওপর যথাক্রমে প্রথমে 10% এবং তারপর 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম 200 টাকা। ঠিক আছে, বইয়ের ওপর যে দামটা লেখা আছে সেটা 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিলে। তাহলে করি অঙ্কটা। দেখো, বইটির ওপর লেখা দাম কত, 200 টাকা। ঠিক আছে, 200 টাকা। এরপর বলছে যে ওই বইয়ের লেখা দামের ওপর যথাক্রমে 10% ও 5% ছাড় দেওয়া। তার মানে কি, প্রথমটাই হচ্ছে 10% ছাড় দিয়েছি, তারপরে 5% ছাড় দেওয়া হয়েছে। তার মানে 100 থেকে 10% ছাড় দিয়ে দেওয়া হচ্ছে এবং 5% ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে লেখো যে বইয়ের লেখা দামের ওপর 10% যথাক্রমে, এই কথাটা লিখতে হবে, যথাক্রমে 10% ও 5% ছাড় দিলে বইটির দাম হবে আচ্ছা, বইটির প্রকৃত মূল্য কত, 200 টাকা, এটা লিখবে। তারপর 10% ছাড় দেওয়া হয়েছে, মানে 100 থেকে 100 টাকায় 10 টাকা ছাড়, তার মানে
যদি 100% থেকে 10% ছাড় দেওয়া হয় তার মানে 90% থাকছে, তার মানে 90%কে আমরা লিখতে পারি 90/100, আর 5% ছাড় দেওয়া মানে হচ্ছে 95%, মানে 95/100, তাই তো। এইবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো দুটো শূন্য কেটে গেল, 50 দুগুণে 100, এই শূন্য কাটলো, 5 একে 5, আর 5 নং 45, ঠিক আছে। তাহলে 19 আর 9কে গুণ করলে কত হয় দেখো, 9 9 81, হাতে 8, 9 × 9, আর 8 হয়ে যাচ্ছে 17, 171, 171 টাকা, ঠিক আছে। এটা হয়ে যাবে বইটির মূল্য। বেশ, তাহলে যে আমি অঙ্কগুলো যেভাবে করছি তোমরা এভাবে করতে থাকো, আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট রয়েছে 10 নাম্বারের অঙ্ক। দেখো 10-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা, এই ত্রৈরাশিক পদ্ধতিটাই পরে আসছি, আগে কি হচ্ছে সেটা দেখি। দেখো এখানে আমি কোশ্চেনটা লিখেও রেখেছি 10-এর, তোমরা একবার পড়ে নেবে। দেখো দেখো আমি পাশে একটা ছবি আঁকছি। ধরো একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের মনে করি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 ধরে নিই, কারণ এখানে আমরা শতকরার অঙ্ক করছি। প্রতি ক্ষেত্রে যদি আমরা মানে 100 ধরে নিই তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এই 4টে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে নিই। ধরি বর্গক্ষেত্র পূর্বে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 100 একক, ঠিক আছে। একক বলা নেই তাই আমি একক লিখে দিচ্ছি। তাহলে পূর্বে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল হবে কত, বাহুর স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, মানে 100 গুণ 100, এত বর্গ একক, ঠিক আছে। তাহলে অতএব এবার দেখো এখানে কি বলছে যে এখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। তাহলে কি হবে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে হয় 110 একক। আগে 100 ছিল, এখন 10% বাড়ানো হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 110 একক। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল হয় 110 গুণ 110, তার মানে 11 11 গুণ করলে হয় 121,
আর পরে দুটো শূন্য, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এবার দেখো আগে ক্ষেত্রফল ছিল এই 10,000 বর্গ একক, এখন হয়ে যাচ্ছে 12,100 বর্গ একক। তাহলে বৃদ্ধি কতটা পাচ্ছে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কতটা? একুশশো বর্গ একক। এইবার বলেছে যে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে শতকরা কত বাড়লো ক্ষেত্রফল। তাহলে দেখো তো আমরা এরম লিখতে পারি, এখানে দুটো জিনিস, দুটো বিষয়কে ধরে নিতে পারি। একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা বর্ধিত ক্ষেত্রফল। তাহলে একটা ক্ষেত্রফল বর্গ এককে আর একটা হচ্ছে বর্ধিত ক্ষেত্রফল, এরও একক হচ্ছে বর্গ একক। ঠিক আছে, বেশ। এবার ক্ষেত্রফল কি হবে? যখন ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ এককে, 10,000 বর্গ এককে ক্ষেত্রফল বেড়েছে কত? 2100। ঠিক আছে, তাহলে 100 বর্গ এককে কতটা বেড়েছে এটা বের করতে হবে, কারণ শতকরা এখানে বের করতে দিয়েছে যে শতকরা কত বাড়লো ক্ষেত্রফল, শতকরা কত বেড়েছে মানেই এই যে 100ই কতটা বেড়েছে। তাহলে এই যে ক্ষেত্রফল আর বর্ধিত ক্ষেত্রফল এদের মধ্যে সম্পর্ক কি? ক্ষেত্রফল বাড়লে বর্ধিত ক্ষেত্রফলও বাড়বে, এটা কমলে এটাও কমবে, তাহলে এই দুটো সরল সম্পর্কে রয়েছে। ক্ষেত্রফল ও বর্ধিত ক্ষেত্রফল সরল সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় বর্ধিত ক্ষেত্রফল। কি হবে না, এটা সরল সম্পর্কে যেহেতু রয়েছে 2100 থাকলো ইন্টু, এটা উল্টে যায়, ওপর যেমন 10,100 রয়েছে এটা উল্টে যাবে, মানে 100/10,000 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কেটে কি হচ্ছে, এই দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য কাটছে, তার মানে 21 এত থাকছে। তাহলে 21 কি, এখানে 100ই বাড়ছে 21, তার মানে এটা 21% আমি লিখতে পারি। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বা কত শতকরা, এখানে যে বলেছে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, 21% বৃদ্ধি পেল। ঠিক আছে, তো এটা খুব ভালোভাবে তোমরা দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এক্সামে কিন্তু প্রায়ই আসে। বেশ, এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। 11 নম্বর অঙ্ক কি রয়েছে একটু খেয়াল করো তোমরা। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখি। দেখো এখানে আমি প্রশ্নটা লিখেও রেখেছি 11 নম্বরের। তো কোশ্চেনটা লেখা আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, এটা একটু লিখে।
সময় মতো বিদ্যুতের বিল দিলে 15% ছাড় পাওয়া যায়। ঠিক আছে, এরপর দেখো, অতএব 100 টাকা বিদ্যুতের বিলে ছাড় পাওয়া যায় 15 টাকা। 15% ছাড় যায় মানে কি, যে 100 টাকায় 15 টাকা ছাড়, তাই না? তাহলে 100 টাকা যদি বিদ্যুতের বিল হয় তাহলে সেখানে ছাড় পাওয়া যাচ্ছে 15 টাকা। বেশ, তাহলে কিন্তু আমাদের বলেছে প্রশ্নে কি রয়েছে, যে এখানে কাকিমা 54 টাকা ছাড় পেলেন। ঠিক আছে, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ মানে টাকাটা বের করতে দিয়েছে, তাহলে টাকাটা থাকবে মানে কত টাকা ছাড় পেলো করতে দেয়নি, কত টাকা বিদ্যুতের বিলের পরিমাণ ছিল সেইটা বের থাকবে। মানে আমি এটাকে উল্টে লিখবো যে অতএব 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা বিদ্যুতের বিলে, তাই তো? তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় 100/15 টাকা বিদ্যুতের বিলে। ঠিক দেখো, এখানে আবার কি বের দিয়েছে, যে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, 54 টাকা ছাড় পেয়েছেন, তার মানে তার বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল। তাহলে 54 টাকা, অতএব 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 ইন্টু 54। এটা দেখি ক্যালকুলেশন করে কি আসে। দেখো, 3 দিয়ে 3 পাঁচা 15, 3 একে 3, 3 আটটা 24, 5 20 100। ঠিক আছে, 18 দুগুণে হচ্ছে 36, মানে 360 টাকা। তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত হবে? 360 টাকা। ঠিক আছে, বেশ, এরপর নেক্সট অঙ্ক দেখে নেব। এরপরে দেখো 12 নম্বরের অঙ্কটা কি বলা রয়েছে। বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। তাহলে বলছে চিনির মূল্য বেড়ে গেছে 20%, কিন্তু তার যে চিনির পিছনে যে মাসিক খরচ সেটা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, মানে সেটা অপরিবর্তিত রাখতে হবে। তাহলে কি করতে হবে, চিনির যে মাসিক ব্যবহার সেটা কমিয়ে ফেলতে হবে, সেটা কত শতকরা কত কম করতে হবে সেটাই এই অঙ্কে বের করতে বলেছে। দেখো, এখানে আমি কোশ্চেনটা লিখেও রেখেছি, তোমরা খেয়াল করো যে 12 নম্বরের কোশ্চেনটা দেখে নিতে পারবে তোমরা। দেখো এবার যে ধরি, আমি এখানে সব 100 ধরবো কারণ এটা শতকরার অঙ্ক করছি, তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ধরি পূর্বে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। ঠিক আছে, 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। অতএব
এখন চিনির মূল্য কত? 20% বেড়ে গেছে। তাহলে কি হবে? চিনির মূল্য 20% বাড়ায় এখন। তাহলে আগে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি, এখন 20% বেড়ে গেছে মূল্য, তার মানে 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 একক চিনি, তাই তো? তাহলে এখন 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। ঠিক আছে, অতএব এবার লেখো যে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। তাহলে 1 টাকায় পাওয়া যায় 100/120 একক চিনি। তাহলে বলেছে যে শতকরা কত কম করতে হবে চিনির ব্যবহার, এটা বার করার জন্য তাহলে বের করতে হবে যে তাহলে 100 টাকায় কত চিনি পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে 100 টাকায় পাওয়া যায় 120 × 100 এত একক চিনি। কাটাকুটি করলে কি হবে দেখো, তাই তো? এবার দেখো এখানে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এখানে 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকছে 250, নিচে থাকছে 3, এত একক চিনি। ঠিক আছে, তাহলে আমি 100 টাকায় কতটা পাচ্ছি চিনি? এত, 250/3 একক। আর 100 টাকায় আগে কতটা পাওয়া যেত? 100 একক চিনি পাওয়া যেত আগে, তাই তো? তাহলে কতটা কম তাহলে ব্যবহার করতে হবে যে এই 100 একক থেকে এই যে 250/3 একক এটা বিয়োগ করে দিতে হবে। অতএব চিনির ব্যবহার কমাতে হবে, তাহলে 100 থেকে আগে 100 পাওয়া যেত 100 টাকায়, সেখান থেকে 250/3 এইটা বিয়োগ এত পার্সেন্ট আমরা লিখতে পারি, যেহেতু 100ই বের করছি। তাহলে দেখো কি হবে, এবার লসাগু করলাম, 3 হলো 300 - 250%। তাহলে 300 থেকে 250 বাদ দিলে পাচ্ছি 50/3 করলে কি হয় দেখো, 3 একে 3, 3 × 6 = 18, এখানে 2 থাকলো, 2/3%, মানে 16.2%। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে 16.2%, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটুকু বোঝা গেছে, এই যে অঙ্কটুকু করালাম, তো ভালোভাবে বুঝে করবে। বেশ, এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট রয়েছে 13 নাম্বারের অঙ্কটা। দেখো কি বলছে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে জল যখন বরফ হচ্ছে তখন তার আয়তন বৃদ্ধি পেয়ে যাচ্ছে 10%। এবার ওই বরফটাই যখন জলে পরিণত হয়ে যাচ্ছে গলে গিয়ে, তখন শতকরা তার আয়তন কতটা হ্রাস পাচ্ছে সেটা হিসেব করতে বলেছে। তাহলে অঙ্কটা দেখো, এখানে আমি প্রশ্নটা লিখে রেখেছি, তোমরা দেখে নিতে পারবে। দেখো তাহলে,
তো বলছে যে জল বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। কি? জল জমে হলে আয়তন 10% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে জলটা জমে যখন বরফ হচ্ছে তখন তার আয়তন 10% বৃদ্ধি পাচ্ছে। তার মানে ধরি 100 ঘন একক জল জমে আয়তন জল জমে বরফের আয়তন হয় 110 ঘন একক। 110 ঘন একক, কারণ 10% বৃদ্ধি পাচ্ছে জল জমে যখন বরফ হচ্ছে, তাই না? কিন্তু প্রশ্নে কি বলেছে, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তাহলে আমি ঠিক উল্টে লিখবো পরের লাইনে আমায় কী বের করতে বলেছে বরফ গলে জল হতে হবে, তাই তো? তা আমরা তো বরফের আয়তনটা বের করছিলাম, তাহলে 110 ঘন একক বরফ গলে 100 ঘন একক জল পাওয়া যায়, তাই তো? এটা উল্টে লিখলে তো এমনই হয়। অতএব তাহলে 1 ঘন একক বরফ গলে 100/110 ঘন একক জল পাওয়া যায়। তাহলে এবার 100 ঘন একক বরফ গললে 100/110 × 100 ঘন একক জল পাওয়া যায়। এবার এটা কাটাকুটি করে কত হয় দেখো, ওপরে থাকছে 1000, নিচে 11 ঘন একক। ঠিক আছে, এবার দেখো বলেছে কত হ্রাস পাবে তাদের আয়তন, বরফ গলে জল হলে আয়তন কত হ্রাস পাবে। আগে কত হচ্ছিল, বলছে 100 ঘন একক জল জমে বরফের আয়তন 110 ঘন একক ছিল, তাই তো? মানে 110 ঘন একক বরফ যখন গলে যাচ্ছিল তখন পাওয়া যাচ্ছিল 100 একক জল। তাহলে 100 ঘন একক জল ছিল, এবার এই 100 ঘন একক বরফ গলে পাওয়া যাচ্ছে এই এত জল, তাহলে কতটা কমছে? অতএব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় কত হবে দেখো, হ্রাস পাচ্ছে 100 - 1000/11 এত পার্সেন্ট কিন্তু, যেহেতু 100 কতটা হচ্ছে সেটা। এরপরে দেখো লসাগু করে দাও, 1100 থেকে 1000%। এবার দেখো তাহলে কি থাকছে, 100/11, তাই 9 দিয়ে গেলে 99, 1 থাকছে, তাহলে 1-এর 11%। 9 পূর্ণ 1-এর 11% হ্রাস পাবে, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো আজকে যে কটা অঙ্ক দেখালাম প্রত্যেক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা খুব ভালোভাবে করবে। নেক্সট দিন এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করিয়ে দেব, আর একটা ক্লাস হলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং
যে পার্ট ওয়ানের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের লিঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো।